অপূর্বদা কেমন আছেন? আমি আসাম করিমগঞ্জ থেকে বলছি। আমার নাম রূপম নাথ। আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমি এবার এইচএস ফাইনাল পরীক্ষা দিতে যাব। আপনি আশীর্বাদ করুন ভালো রেজাল্ট করতে পারি। আমার আশীর্বাদ তোমার কাজে লাগবে কি আমি জানি না, তবে তুমি যদি তোমার জন্মদাতা বাবা এবং মায়ের আশীর্বাদ নাও, তুমি ভিতর থেকে পজিটিভ অনুভূতি অনুভব করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। তবে তুমি আমার কাছে আশীর্বাদ চেয়েছো, আমি এই আশীর্বাদ শব্দটিকে ভেঙে তোমার কাছে কিছু বার্তা পৌঁছে দেব এই মুহূর্তে। আশীর্বাদ, তুমি তোমার ভাবনা চিন্তা থেকে 80% নেগেটিভ অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে বাদ দিয়ে দাও। আমার বিশ্বাস তুমি পূর্ণতা অর্জন করতে পারবে। সে যে কোনো পরীক্ষা হোক, এইচএস পরীক্ষা হোক বা অন্য কোনো পরীক্ষা হোক, জাস্ট 80% নেগেটিভিটিকে বাদ দিয়ে দাও। এটাই আমার তরফ থেকে তোমার কাছে অন্যরূপ আশীর্বাদ। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে বলেন আপনার দুর্বলতাকে আপনি শক্তি বানিয়েছেন, এটি কিভাবে সম্ভব করব এবং আমি আমার দুর্বলতাকে কিভাবে চিনতে বা ধরতে পারবো এবং নিজের দুর্বলতাকে কিভাবে শক্তি বানাবো? ওকে, প্রথম কথা হলো যে রূপম, তুমি যদি তোমার দুর্বলতাকে চিনতে না পারো, কোনো অসুবিধা নেই। তুমি বলছো তুমি তোমার দুর্বলতাকে কিভাবে ধরবে। এই মুহূর্তে দাঁড়িয়ে উদাহরণ দেওয়া যাক। দেশলাইটা দাও। এটা একটি দেশলাই আর এটি একটি কাঠি। আমি ধরলাম এটি দুর্বলতা। এবার এটিকে যদি তুমি ধরতে যাও, তোমার হাত পুড়ে যাবে। দুর্বলতাকে ব্যবহার করতে হবে। বোঝাতে পারলাম? এবার আমি জানি না তোমার দুর্বলতা কি, আমি জানি না তুমি কোন বিষয়ে দুর্বল। তোমার দুর্বলতাকে তোমাকেই খুঁজতে হবে, তোমার দুর্বলতাকে তোমাকেই বুঝতে হবে। তবে দুর্বলতাকে ধরতে যেও না। তুমি যে বিষয়ে দুর্বল সেই বিষয়টা সম্বন্ধে জানো, সেই বিষয়টা তুমি কেন দুর্বল এই বিষয়টাকে খোঁজো এবং সেটাকে বোঝানোর চেষ্টা করো। যাই হোক, এটা একটা উদাহরণ দিলাম বাস্তব। তারপরে তুমি লিখেছ, আমি আমার দুর্বলতাকে কিভাবে চিনতে বা ধরতে পারবো এবং নিজের দুর্বলতাকে কিভাবে শক্তি বানাবো। দেখো, আমি এক্সাম্পল দিই, ভালো হবে। ধরো এক্সাম্পল, তুমি ইংরাজি ভাষায় কথা বলতে পারো না, তুমি ইংরাজি ভাষাতে দুর্বল, এটা তোমার দুর্বলতা। আর এই দুর্বলতাকে কিভাবে শক্তি বানাবে? তোমাকে ইংরাজি ভাষাটাকে রপ্ত করতে হবে, চর্চা করতে হবে, কোনো গুরু বা কোনো স্যারের কাছ থেকে এই ভাষা সংক্রান্ত শিক্ষা নিতে হবে। তাহলে তুমি তোমার দুর্বলতাকে দূর করতে পারবে এবং নিজের দুর্বলতাকে ব্যবহার করতে পারবে। বোঝাতে পারলাম? আশা করছি তুমি বুঝতে পারছো এই বাস্তব কথা। তারপরে তুমি লিখেছ, যদি এই বিষয়ে একটি ভিডিও বানান তাহলে খুব উপকৃত হব। 4টি নমস্কার, 3টে ভারতের ম্যাপ, এই ভারতের ফ্ল্যাগ। থ্যাংক ইউ সো মাচ, রূপম নাথ ফ্রম আসাম করিমগঞ্জ। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু মনের কথা শেয়ার করব। তার আগে প্রত্যেকবার যে বিষয়টা শেয়ার করি সেটা করব। নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রয় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ আমাদের জীবনে বহুবার আসে। বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ আমাদের জীবনে বহুবার আসে, কিন্তু আমরা ধরি না। দুর্যোগ একবার আসে, আমরা ধরে বসে থাকি। বিষয়টা একটু ভেবে দেখবে। এই পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকার রাস্তা খোঁজে, এই পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকার জন্য রাস্তা খোঁজে, আবার অনেক মানুষ আছে রাস্তাতেই বেঁচে থাকে। বিষয়টা একটু ভেবে দেখবে। যার সময় খারাপ যাচ্ছে সেই তোমার খবর নিতে আসবে। যার সময় খারাপ যাচ্ছে সেই মানুষ তোমার খবর নিতে আসবে। ভালো সময় সবাই ব্যস্ত থাকে। বিষয়টা একটু ভেবে দেখবেন। মৃত্যু তোমায় সময় দেবে না, তাই তুমি স্বইচ্ছায় মৃত্যুকে সময় দিও না। বিষয়টা একটু ভেবে দেখো। সবাই নিজের মনের মালিক।
বেশিরভাগ অর্থে সবাই নিজের মনের মালিক, যতদিন না প্রেমে পড়ছে। বিষয়টা একটু ভেবে দেখবেন। এবার আমি একটু ভেবে নয়, চোখ দিয়ে দেখব পরের প্রশ্ন কি আছে। বিশ্বরূপ মণ্ডল ইউটিউবে কোশ্চেনটি এসছে। আমার প্রশ্ন হলো, আজকাল আমরা বিভিন্ন জায়গায় বাইরে ঘোরাফেরা অথবা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জিনিস দেখার ফলে অনেক সময় মাথায় না চেয়েও নানা ধরনের অশ্লীল ভাবনা আসে। আমি আমার ভাবনার কিভাবে পরিবর্তন করব? কারণ বর্তমান যুগে আমাদের ঘরের মধ্যে সব সময় থাকতে পারা অসম্ভব, আবার দরকারের সময় ইন্টারনেট ব্যবহার না করলেও মুশকিল। কি করলে আমার মনের পরিবর্তন হবে? এক কথায় বলতে গেলে আমি কিভাবে আমার অস্থির মনটাকে স্থির করব? মেন প্রশ্ন হলো এটাই। বিশ্বরূপ মণ্ডল, কোথায় থাকা হয় আমি জানি না, তুমি লেখেওনি বা আপনি লেখেননি। আপনার মেন প্রশ্ন হলো যে অস্থির মনটাকে কিভাবে আপনি স্থির করবেন। তার আগে আপনি কিছু উপমা দিয়েছেন যে আপনি সবসময় ঘরে থাকতে পারবেন না এবং ইন্টারনেট ইউজ না করেও থাকতে পারবেন না, কারণ আপনাকে ইন্টারনেট ইউজ করতেই হবে। এবার আপনার মেন প্রশ্ন হলো মনটাকে কিভাবে আপনি স্থির করবেন। দেখুন, প্রথম কথা হলো কিভাবে উদাহরণ দেয়, আজকে উদাহরণ দিয়ে বোঝাবো। হ্যাঁ, এটি একটি পেন। এই পেনে কালি আছে। এবার ধরুন আমি আমার এই হাতে যদি পেন দিয়ে দাগ দিই, দাগ পড়লো, এবার যদি দাগাতে থাকে হাতের মধ্যে, দেখুন দাগ পড়ে গিয়েছে। এবার আমি যদি বলি অন্য কাউকে, কি করলে আমি আমার হাতে এইরূপ দাগ রাখতে পারবো না, বা কি করলে আমি আমার হাতের দাগটিকে তুলতে পারবো, এর জন্য কি করণীয়? আমার কাছে স্যানিটাইজার আছে, আমি এটা হাতে দিলাম। এবার হাতে এটা ঘষলাম, ধরুন দেখুন আগের থেকে অনেকটা উঠে গিয়েছে। এবার যদি হাতে একটু হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ঘষি, আরও উঠে যাবে। তার মানে কি? আমরা যখন জীবনে চলার পথে অস্থির হই, তার পিছনে বিষয় আছে। আমার হাতে নোংরা হয়েছে, তার বিষয় হলো পেনের কালি লেগেছে, আর সেটিকে মোছার জন্য আমি ইনিশিয়াল স্টেজে একটি কেমিক্যালকে ইউজ করলাম, যেটি প্রায়শই মানুষ ব্যবহার করে থাকে। আবার আমি চাইলে এখনই ওয়াশরুমে গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটি ধুয়ে আসতে পারি। সেরকম তুমি বা তোমার মন কেন অস্থির আছে? আমার হাত নোংরা আছে পেনের কালির জন্য। তোমার মনে কোন রূপ কালি আছে যার জন্য তুমি অস্থির, যার জন্য তুমি স্থির হতে পারছো না, যার জন্য তুমি তোমার পড়াশোনায় বা প্রধান বিষয়ে ফোকাস করতে পারছো না? সেই বিষয়টাকে খুঁজতে হবে, বুঝতে হবে এবং বোঝাতে হবে। আজকে কোনো একজন ইয়াং জেনারেশনের সদস্য অস্থির কারণ তার ব্রেকআপ হয়েছে। আজকে কোনো একজন মধ্যবয়স্ক মানুষ অস্থির কারণ তার সন্তানের শরীর খারাপ। এবার মধ্যবয়স্ক মানুষ অস্থির কারণ সন্তানের শরীর খারাপ। সে যদি ভাবে যে আমার সন্তানের শরীর খারাপ, তাহলে তো সন্তানের শরীর ঠিক হবে না, বরং এই মধ্যবয়স্ক মানুষটির শরীর আরও খারাপ হয়ে যাবে, সন্তানের থেকেও বেশি। তার মানে কি করতে হবে? মেন কারণটাকে দূর করতে হবে। কি কারণ? সন্তানকে ডক্টর দেখাতে হবে, চিকিৎসা করতে হবে, প্রয়োজনীয় ওষুধ দিতে হবে। সন্তান ঠিক হলে মানসিক দিক দিয়ে ওই মধ্যবয়স্ক মানুষটিও ঠিক হবে। তাই আমরা যে অস্থির হই তার পিছনে কারণ আছে, এবং আমরা কারণ না খুঁজে অহেতুক দায় চাপাতে ব্যস্ত থাকি। সোশ্যাল মিডিয়ার জন্য অস্থির, মমতা ব্যানার্জির জন্য অস্থির, ক্যাবের জন্য অস্থির, ধর্ম মুসলমান হিন্দু নিয়ে অস্থির, মোদির জন্য অস্থির, আরও অনেক কিছুর জন্য অস্থির। অন্যের জন্য অস্থির নও, তুমি তোমার জন্য অস্থির। তোমার বিষয়টাকে খুঁজে বার করে দাও যে বিষয়টার জন্য তুমি অস্থির, তাহলে দেখবে তুমি স্থির হয়ে যাবে। এক কথায় বলতে গেলে অস্থির, অটাকে বাদ দিয়ে দাও। অ মানে হলো নেগেটিভ ভাবনা চিন্তা, অহেতুক অন্যকে নিয়ে কোনো পয়েন্ট, সেগুলোকে বাদ দিয়ে দাও। পয়েন্ট অফ ভিউ দাও তোমার কাজে, তোমার পড়াশোনায়, তোমার প্রতিভাতে, তোমার স্বপ্নে। দেখবে অটোমেটিক্যালি তুমি স্থির হয়ে গেছো। স্পিরিচুয়াল গুরুরা বলে যে মেডিটেশন করলে তুমি স্থির হবে, তুমি শান্ত হবে। অবশ্যই এর সায়েন্টিফিক্যাল কিছু লজিক আছে এবং এর ফল অনেকে পেয়েছে। এবং আমি তো স্পিরিচুয়াল গুরু নই, আমি তোমার মতো বা আপনার মতো একজন মানুষ, সাধারণ। আমি আমার তরফ থেকে বলতে পারি যে যখন কোনো ব্যক্তি কোনো একটা কাজকে ভালোবাসে আর সেটাতে মনোযোগ দেয় এবং সেটার গভীরে ঢুকে যায়, এটাও এক ধরনের মেডিটেশন। এটা করলেও মন স্থির হয়।
বোঝাতে পারলাম? এবার তুমি যদি বা আপনি যদি শুধুই মেডিটেশন করেন ঘন্টার পর ঘন্টা ধরে, সাধুরা যেরকম পাহাড় পর্বতে করে আসছে বা কোনো ধর্মস্থানে, এরা তো সংসার ধর্ম ত্যাগ করে ওই মেডিটেশন করছে, নেশাকে ভিতরে নিয়ে মেডিটেশন করছে। তুমিও নেশাকে ভাবনা চিন্তায় নিয়ে মেডিটেশন করো, তবে এই নেশা তোমার শরীরের পক্ষে ভালো। এই নেশা হলো জীবনের নেশা, এই নেশা হলো নিজের জীবনটাকে উন্নত করার নেশা, এই নেশা হলো স্বপ্নকে নিয়ে এগিয়ে যাওয়ার নেশা, এই নেশা হলো প্রতিভাকে নিয়ে নিজের সফলতার শিখরে ওঠার নেশা। এই নেশাতে মেতে যাও, তোমার মন স্থির হয়ে যাবে। এই যে আমি এখন লাইভ শ্যুট করছি ভিডিও, আমার ক্যামেরার উল্টো দিকে 3 জন দাঁড়িয়ে আছে, এখানে একজন বসে আছে। আমি তো অস্থির হতে পারি এদের দেখে না, আমার ডেডিকেশন আছে আমার কাজের প্রতি। যতটা পারবো আমি অস্থির থেকে অটাকে মোছার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষের জীবনে এটা লক্ষ্য হওয়া উচিত। তাই তোমার নামটি বিশ্বরূপ মণ্ডল। এটাই বলবো যে মনকে স্থির করার জন্য অস্থির কেন হয়েছে সেই কারণটিকে খোঁজো, সেটাকে বোঝানোর চেষ্টা করো। বোঝাতে পারলাম? থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের প্রশ্ন আপনার কাছে, আপনি শান্ত হওয়ার জন্য কি করেন? আপনি শান্ত হওয়ার জন্য কি করেন? কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার প্রতিক্রিয়া, যাতে আপনার প্রতিক্রিয়া অন্য স্টুডেন্টদের, অন্য মানুষদের ভাবনা চিন্তা থেকে নেগেটিভ ক্রিয়াকে বাদ দিতে কিছুটা সাপোর্ট করে। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভিতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।